Basically, what happened is I am an architect. That's why I always work with construction and design both industry. তো আমাদের সাথে দেখা যাচ্ছে সাপ্লায়ার থাকেন, ক্লায়েন্ট থাকেন, বিভিন্ন ধরনের পার্টি থাকেন যারা এখানে এঙ্গেজ থাকেন। তো সেক্ষেত্রে সাস্টেনেবিলিটি নিয়ে যখন আমি কাজ করা শুরু করি, সবচেয়ে বেশি কঠিন হয় আমার জন্য কনস্ট্রাকশন ফেজের সাস্টেনেবিলিটিটাকে এনশিওর করা, বিকজ ইটস আ নিউ টার্ম ফর এভরিওয়ান। যখনই আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলতে যাই, সবাই ডিজাইন নিয়ে কথা বলেন যে ডিজাইনটা কতটুকু সাস্টেনেবল হলো, ডিজাইনের আলো বাতাস কেমন হলো, ভেন্টিলেশন কেমন হলো, আদার মেকানিক্যাল অ্যাসপেক্ট কি হলো, বাট কনস্ট্রাকশন ফেজটা নিয়ে বলেন না, যেটা আসলে একটা হিউজ পার্ট। And lots of people, like hundreds and thousands of people are working there. When you are working for a high-rise building or a residential or commercial building or industrial building, lots of huge number of population is related to this industry. যদিও আমাদের এখানে কোনো ধরনের ডেটা বা রিসার্চ হয় না বলে আমরা আসলে সঠিক তথ্যগুলো খুঁজে পাই না যেখানে আমরা আসলে কিছু জিনিস প্রমাণ করতে পারি। তো প্রথমেই একটু আমরা if we start with the basic definition, EPA, the Environmental Protection Agency, which you heard every time you'll be on like sustainability নিয়ে যদি কিছু বলতে হয় সেক্ষেত্রে ওদের কথাটাকে ডেফিনিশনটাকে প্রাইম ধরা হয়। They define it as the practice of creating structures using processes that are environmentally responsible and resource efficient. এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে environmentally responsible হতে হবে এবং resource efficient হতে হবে। It's related to creating a structure. It's not about designing or only designing or the end product. It's about creating the total structure. Works throughout a building's life cycle, from siting to design, construction, operation, maintenance, renovation, and deconstruction. So design is a very, আমি যদি ধরি পাঁচ ভাগের এক ভাগ হলো ডিজাইন, বাট এই ডিজাইনটাকে এন্ড প্রোডাক্টে নিয়ে যাওয়ার জন্য আমার যে প্রসেসটা, এই ফুল প্রসেসটা কি আসলে সাস্টেনেবিলিটি করাটাকে আসলে সাস্টেনেবল কনস্ট্রাকশন বলা হচ্ছে। আরেকটা ডেফিনিশন আছে দ্য নেদারল্যান্ডসের, ওটা যেটা বলছে যে এ ওয়ে অফ বিল্ডিং হুইচ এইমস অ্যাট রিডিউসিং নেগেটিভ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এখানে একটু খেয়াল করবেন যে ব্র্যাকেটে নেগেটিভ কথাটা লেখা, বিকজ হেলথ হ্যাজার্ড ব্যাপারটা নিয়ে খুব বেশি বাইরের কান্ট্রিগুলো অনেক বেশি অ্যাওয়্যার থাকে। দ্যাটস ওয়াই দে আইডেন্টিফাইড দিস কাইন্ড অফ হেলথ নেগেটিভ হেলথ ইম্প্যাক্টস অর নেগেটিভ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস। আমরা অবশ্য এটা নিয়ে কিছুই চিন্তা করি না, আমরা আমাদের নিজেদের নিয়েও চিন্তা করি না, আমরা কিছুটা বেপরোয়া এই ক্ষেত্রে যদি বলি। আমরা আমাদের ওয়ার্কাররা সবাই আমরা একটু বেপরোয়া এই ক্ষেত্রে। caused by the construction process or by buildings or by the built up environment. So এই যদি দুইটা ইয়েকে সামারি করি সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এখানে বেসিক্যালি আমার এনভায়রনমেন্টাল যে ইস্যুটা আছে সেটা অবশ্যই থাকবে এবং এটা কনস্ট্রাকশন ওরিয়েন্টেড। সো আই ক্যান টেল দ্যাট এখানে আসলে তিনটা ইস্যু, যেটা আমরা সবসময় বলি যে হোয়াট এভার উই ওয়ার্ক ফর 3P, পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট। সো যেটা দেখা যাচ্ছে যে এখানে তিনটা জিনিসই আসলে রিলেটেড সাস্টেইনেবল কনস্ট্রাকশনে, এবং ইটস যেহেতু কনস্ট্রাকশন একটা লম্বা সময়ের ব্যাপার, সো it's related to a huge number of people. It happens in a long period of time. So এটা কিন্তু ইম্প্যাক্টটাও সেরকম হিউজ। আমরা যদিও বলি যে হ্যাঁ ডিজাইনে আমরা সাস্টেনেবিলিটি ইনশিওর করে দিলাম, তার মানে এন্ড প্রোডাক্ট যেটা হবে বা এন্ড ইউজার যে থাকবে উনি একটা সাস্টেনেবল পরিবেশে থাকবেন এবং উনি যে পরিবেশটা পাচ্ছেন সেটা হেলদি হচ্ছে, সেটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কম হচ্ছে, তার মানে আমার দায়িত্ব শেষ। বাট what about the period of construction? এই 4-5 বছর ধরে যেই হাজার হাজার লোক আমার এই সাইটটাতে কাজ করছে এবং সে যাই করে থাকুক সেটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু এন্ড ইউজারও ভোগ করে। তো বেসিক বেনিফিট কি হচ্ছে যদি আমি সাস্টেইনেবল কনস্ট্রাকশনে যাই, এই টেকনিকটা ফলো করি বা এই প্রসেসটা ফলো করি, সেক্ষেত্রে আমরা বেসিক বেনিফিট কি কি পাবো। আমরা যদি দেখি এখানে রাইট সাইডে আমি বেনিফিট গুলা খুব ব্রিফলি বলার চেষ্টা করলাম যে কস্ট রিডাকশন প্রথমেই, improved health, waste minimization, better use of material, environmental protection, noise avoidance, better quality of life, emerging new market, room for experiment. So you can see there's lots of scope to work with all the professionals. Like
for engineers, for architects, for building professionals, suppliers, and everyone can work on these benefits. কারো না কারোর জন্য কিন্তু বেনিফিট আনছে সাস্টেনেবল কনস্ট্রাকশনটা। আমরা যদি ভুলে যাই যে আমরা আসলে বেসিক্যালি কিভাবে কনস্ট্রাকশন করি বাংলাদেশে, এটাকে একটা নতুন কাগজের মতো যদি চিন্তা করি, সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। বিকজ আমরা যদি এভাবে ভাবি যে আমরা তো এভাবে করি আর নতুন ভাবে করা সম্ভব না, তাহলে আসলে ভুল হবে। বিকজ কোভিড-19 এসে আমাদের কিন্তু শিখিয়ে দিয়ে গেল যে আমরা এই যে কোভিড-19 এর সময় আপনি বিভিন্ন জায়গার ভিডিও দেখবেন, বিভিন্ন আর্থ মাদার আর্থের যে ছবিগুলো আমরা দেখি, এটা কিন্তু নর্মাল সময় যখন আমরা বাইরে থাকি, আমরা ইউজ করি, তখন দেখি না। So what we have done, we have to think, we have to rethink about what we have done so far. So in my opinion, আমার মনে হয় যে আমি as a sensible citizen, আমাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রভাবটা ফেলতে পারছি, আমার যে as an architect অবশ্যই আমার প্রভাবটা, আমি কিন্তু 200টা লোকের জীবন চেঞ্জ করতে পারি, অথবা 2000 লোকেরও জীবন চেঞ্জ করতে পারি। একজন ইঞ্জিনিয়ার উনিও করতে পারেন। বিকজ হলো আমরা আসলেই এত বড় একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি যে আমরা যদি একটা স্টেপ নেই, সেই স্টেপটাই কিন্তু সবগুলো লোকের লাইফ চেঞ্জ করে দিবে। এখানে যদি আমি বলি হেলথ হ্যাজার্ডের কথা, যদি আমি বলি ওয়েস্টের কথা, যদি আমি বলি নয়েজ অ্যাভয়েডেন্সের কথা, এগুলো কিন্তু ডিরেক্ট ইমপ্লিকেশন ইউ উইল ফাইন্ড। সো এখানে লেফট সাইডে আমরা যদি সাস্টেনেবল কনস্ট্রাকশন যে একটা এটার ভিতরে যে ইস্যুগুলো আছে, এগুলাকে আমি যদি সামারি করি, যেটা হচ্ছে যে কার্বন এন্ড এনার্জি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ওয়েস্ট, ওয়াটার, ম্যাটেরিয়াল, বায়োডাইভার্সিটি, কমিউনিটি ইকোনমি, ক্লাইমেট অ্যাডাপ্টেশন, প্রকিউরমেন্ট, এই সবগুলা ইস্যু আসলে আমাদের জন্য খুবই বলবো যে বোরিং। বিকজ যখনই আমরা এইসব নিয়ে কথা বলতে যাই, তখনই হয় আমাদের ক্লায়েন্ট ওর আমাদের কন্ট্রাক্টর ওর আমাদের সাইট ইঞ্জিনিয়ার, ওনারা বলেন যে এগুলো আমাদের বিষয় না, এগুলো আমাদের চিন্তা করার দরকার নাই, আপনি ডিজাইন দেন, আমরা এটা বানাবো। সো এই জায়গাটাতে আসলে আমাদের ভূমিকা রাখার ব্যাপার আছে। অ্যাজ অ্যান আর্কিটেক্ট I have to go to site, I have to manage my site, I have to manage my, but actually একটা ম্যানেজার হিসেবে কাজ করতে হয়। So when you're managing lots of people, if you push or like fed some your ideas to the clients, ওনারা কিন্তু এটা করবেন। এটা ভাবার কোনো কারণ নাই যে আমি বলবো ওনারা শুনবে না, এটা ভাবলে হবে না। আমি 2014 থেকে যখন আমি লিড নিয়ে কাজ করা স্টার্ট করি, তখন থেকে I have to market lead and I have to talk a lot about lead, sustainability and others. So আমার যে বিশ্বাসটা, আমার যে বিলিফটা হয়েছে so far last 6 years এ যদি বলি, সেক্ষেত্রে I have come a long way because আমি কিন্তু সব সময় 100% পজিটিভ রেজাল্টটাই আমি পাচ্ছি। ক্লায়েন্টের দিক থেকে যে যদি বলি, সেক্ষেত্রে 100% কোঅপারেশন ওনারা করছেন। আমাদের যারা ইউজার, যারা সাইটের কন্ট্রাক্টর, সাপ্লায়ার, প্রত্যেকে কিন্তু এটাকে এমব্রেস করার জন্য, সাস্টেনেবিলিটিকে এমব্রেস করার জন্য দে আর ইন্টারেস্টেড। সো ইট ইজ দ্য রাইট টাইম আফটার কোভিড, you will see that lots of people's mind will change because এখন কিছু যদি না হয় চিন্তা করার একটা সময় হচ্ছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে যখন আমি এখন ভাবছি যে আমি ফার্দার যখন কনস্ট্রাকশনে যাব, তখন আমি কিভাবে এই ব্যাপারগুলোকে তুলে নিয়ে আসবো, তখন we can start afresh এবং আমরা আমার সাইটটাকে বা আমার প্রজেক্টটাকে নতুন ভাবে সাস্টেইনেবল কনস্ট্রাকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এটা একদিনে হবে না, বাট আস্তে আস্তে হবে, কিন্তু এটা স্টার্ট করতে হবে। এবং স্টার্ট আমাদের কি করতে হবে, লাইক আস, লাইক দ্য বিল্ডিং প্রফেশনালস, ইটস আওয়ার ডিউটি টু মেক আওয়ার এনভায়রনমেন্ট হেলদি ফর আওয়ার ফিউচার জেনারেশন। সো আমি লাস্টে আমার পার্সোনাল বলবো, এখন শুধু জাস্ট বেসিক ব্রিফটা আমি দিয়ে যাই। কি কনসেপ্টস যেটা যদি বলি, যে আমি এটাকে একটা চেকলিস্টের মতো যদি ধরে নেই, যে সাস্টেনেবল কনস্ট্রাকশন কেউ যদি করতে চান, সেক্ষেত্রে এই 5টা ইস্যুকে যদি ওনারা অ্যাড্রেস করেন, সেক্ষেত্রে we can get the 100% result, which is protection of natural environment, number 1. Number 2, choice of non-toxic materials. Number 3, reduction and reuse of resources. Number 4, waste minimization. Number 5, use of life cycle cost analysis. So এই যে 5টা ইস্যু, আমি একটা জিনিস একটু বলে রাখি, যে যদি কেউ চান আমি কিন্তু এই স্লাইডও শেয়ার করতে পারি, আর এটা যেহেতু লাইভে যাচ্ছে বা থাকবে অন রেকর্ড, so you can follow these issues. আমি শুধু এই 5টা ইস্যুকেই very briefly I will describe what is all about these 5 issues.
So first of all, if we go to protection of natural environment. So protection of natural environment easily বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি আলো বাতাস পানিকে অ্যাড্রেস করে কাজ করব, এটার কোনো হার্ম না করে কাজ করব। When we are I as an architect start designing, আমার মাথায় অনেক চিন্তা থাকে যে হ্যাঁ আমি আমার সাইটের পাশে যদি একটা ওয়াটার বডি থাকে আমি সেটাকে অ্যাড্রেস করে এভাবে কাজ করছি, কিন্তু যখনই আমি এটাকে পেন এন্ড পেপার থেকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে রিয়েলিটিতে যদি একটা গাছ থাকে আমি সেই গাছটাকে বাঁচাতে চাই, কনস্ট্রাকশন সাইটে গিয়ে সেই গাছের গোড়াতেই কিন্তু আমার সাইটের ম্যানেজার বলেন সাইটের ওয়ার্কার বলেন তারা ওয়েস্ট ফেলছে। তো হচ্ছে যে টপ সয়েল যেটা থাকছে সেটাকে তুলে নিয়ে যে কোথায় ফেলে দেওয়া হচ্ছে সেটা আমরা কেউ জানি না। সো এই যে ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু ভেরি ইনসেনসিটিভ, এবং ইফ ইউ only talk about আমি যদি ফার্স্ট ইস্যুটা নিয়ে বলি সয়েল এয়ার ওয়াটার কোয়ালিটি মনিটরিং, অবশ্যই আপনাকে এটার কোয়ালিটি মনিটরিং করতে হবে ফ্রম দ্য ডে ওয়ান when you are receiving the site from the landowner and to the completion date যখন আপনি বিল্ডিংটা হ্যান্ডওভার করছেন, এর ভেতরে সয়েল এয়ার ওয়াটার কোয়ালিটিটা মনিটরিং করা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই সয়েল টেস্ট করি, আমরা কিন্তু আদার কিছু টেস্টও করি, বাট সেই টেস্টের কাগজটা কোথায় থাকে কেউ জানে না। যেটা করতে হবে আমাদেরকে, যদি সাইটে রেসপন্সিবলি অ্যাক্ট করার যে ব্যাপারটা আসছে এই জায়গাটাতেই আসছে ভূমিকা রাখার ব্যাপারটা আছে। যখন আমি আমার কনস্ট্রাকশন সাইটে এই অবজারভেশনটা দিব যে আমার এই রিপোর্টটা ডে ওয়ানে যে রিপোর্টটা পেলাম সেটার সাথে আমার যে কমপ্লিশন ডেটে যে রিপোর্টটা পাচ্ছি সেটা আসলে আমার কতটুকু ডিগ্রেডেশন হচ্ছে, এবং সেটাকে যদি এভলিউশন করার মনিটরিং করার প্রসেসটা থাকে, অটোমেটিক্যালি কিন্তু এখানকার যে সাইট যারা ম্যানেজ করছেন বা ক্লায়েন্ট আছেন ওনারা কিন্তু সেন্সিবল হবেন, এবং ওনারা কিন্তু অটোমেটিক্যালি সেন্সিবল হবেন। কেন বলছি, একটা টপ সয়েল যদি আমি লেটস সে ঢাকা শহরের একটা কমার্শিয়াল বিল্ডিং 10 কাঠা উপরে বানানো হচ্ছে, তার জন্য যে টপ সয়েলটা আছে সেই সয়েলটা উঠিয়ে নিয়ে আমি যে কোনো এক জায়গায় ডাম্প করে ফেলে দিয়ে চলে আসতাম, তাহলে কিন্তু এই টপ সয়েল তৈরি হতে কিন্তু 20-25 বছর লাগে, যে টপ সয়েলটাতে আসলে আমরা ভালো ল্যান্ডস্কেপ করা সম্ভব, ভালো গাছ আমাদের এখানে হতে পারে, সেই টপ সয়েলটাকে আমি কিন্তু কি করলাম, ধ্বংস করে দিলাম। whereas I can do যে আমরা একটা জায়গায় আমরা লিমিটেড একটা জায়গায় রাখতে পারি, যেখানে আমি টপ সয়েল প্রিজার্ভ করার জন্য আলাদা একটা জায়গা, হয়তো ক্লায়েন্টেরই একটা জায়গা, বাট হি ক্যান প্রিজার্ভ দ্য টপ সয়েল। লেটার অন তার হলো বিল্ডিং এর উপরে ছাদে যদি আমার একটা বাগান করতে হয়, সেক্ষেত্রে সেই টপ সয়েলটাকে আমরা কাজে লাগাতে পারি, অথবা সে অন্য কোনো প্রজেক্টে সেই টপ সয়েলটাকে কাজে লাগিয়ে কিন্তু খুব ভালো ল্যান্ডস্কেপের রেজাল্ট পাবে। সো দিস ইজ আ ভেরি স্মল এক্সাম্পল। এরপর আসি নয়েজ এন্ড পলিউশন কন্ট্রোল। এটা তো আসলে আমাদের জন্য খুবই, আমি বলবো যে ইনসেনসিটিভ আমরা এই ব্যাপারে। আমার পাশে যদি একটা বিল্ডিং থাকে, যেটা কমার্শিয়াল হোক রেসিডেন্সিয়াল হোক, সেখানে যারা কাজ করছেন তাদের নয়েজ এন্ড পলিউশন কন্ট্রোল নিয়ে আমরা একেবারেই অ্যাওয়্যার না। সো হোয়াট উই ক্যান ডু, আমি এখানে যে মেশিনারিজ এন্ড আদার জিনিসগুলো ঢুকাবো সাইটে, আমি অবশ্যই নয়েজ লেভেলটা চেক করে ঢুকাবো। এটার জন্য খুব বেশি কিছু করা লাগে না, ফোনেই এখন অনেক অ্যাপ আছে যেটাতে আপনি নয়েজ লেভেল মাপতে পারেন, সেটা সাইটের হ্যাজার্ডাস হচ্ছে কি হচ্ছে না সেটা দেখতে পারেন। বিকজ হলো আপনি যদি স্ট্রিক্ট থাকেন, আপনার সাপ্লায়ার বা আপনার অ্যাসোসিয়েটেড যে টিম তারা সবাই কিন্তু এটার দিকে ফোকাস থাকবে। আর আপনি যদি লুজ থাকেন, ও আচ্ছা আপনারা আপনাদের মতো করেন, তাহলে কিন্তু এই ডিগ্রেডেশন হতেই থাকবে। বিকজ ইউ সি এখানে যে মানুষগুলো কাজ করে তাদের কিন্তু ওয়ার্ক লাইফ কমে যাচ্ছে। এটা যদিও কোনো ধরনের আমি বলবো যে কোনো ডেটা নাই, দ্যাটস ওয়াই আই ক্যান নট প্রুভ এনিথিং, বাট ওয়ার্ক লাইফ কমে যাচ্ছে। লাইক আওয়ার গার্মেন্ট ওয়ার্কার, তারা যেভাবে কাজ করে আমাদের সাইটেও কিন্তু খুব হার্শলি, খুব বাজেভাবে কাজ হয়। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ নয়েজ, এবং সেটাকে মনিটরিং করতে হবে। রিডাকশন অফ কার্বন এমিশন, এটাও একই জিনিস, যে আপনি যখন প্রোডাক্ট কিনছেন সেটার কার্বন এমিশন টোটালটা কিরকম হচ্ছে এটাকে মাথায় রেখে কাজ করা। দেন আসছে ড্রেনেজ, হিটিং, লাইটিং এন্ড ভেন্টিলেশন, যেটা আসলে আমরা ভাবি যে এটা মনে হয় এন্ড প্রোডাক্টের জন্য প্রযোজ্য, বাট নো, ফর টাইমিং, ফর দ্য কনস্ট্রাকশন টাইম আমাদের কিন্তু একটা টেম্পোরারি ড্রেনেজ করতে হয়, লাইটিং, ভেন্টিলেশন, আদার সবকিছু করতে হয়। So we have to understand the importance of these issues. And then যেটা আসছে লাস্টলি, হেলথ এন্ড সেফটি অফ ওয়ার্কার্স। এই ইস্যুটা আসলে একেবারেই আমাদের জন্য নেগলিজিবল। আমি অনেক বড় বড় সাইটে গিয়েও আমি পেয়েছি যে এটা ওনারা মানেন না, মানতে চান না, মানলেও খুব লোক দেখানো ভাবে মানেন, যেটাতে আসলে আমাদের আর্কিটেক্টদের বা ইঞ্জিনিয়ারদের
খুবই স্ট্রিক্ট হতে হবে। আমরা যদি স্ট্রিক্ট হই, ক্লায়েন্ট উইল ডু দ্যাট, বিকজ আমি কিন্তু নিজে আমার সাইটে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আমি এখন আজকে এই কথাগুলো কনফিডেন্টলি বলতে পারছি যে আপনি ইউ ক্যান ডু দ্যাট। দেন আমরা যদি পরের স্লাইডটাতে আসি যে চয়েস অফ নন টক্সিক ম্যাটেরিয়ালস। চয়েস অফ ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমি খুবই শর্টে বলি, যেখানে আপনি যখনই একটা ম্যাটেরিয়াল চুজ করতে যাবেন আপনার কনস্ট্রাকশন সাইটের জন্য, obviously you have to keep in mind that you are choosing these 5 issues in your mind, that okay, natural, plentiful or renewable hobe material ta, recycled content thakbe, durability kemon hobe eta mathay rekhe choose korte hobe, embodied energy ki hobe, air quality etar madhyome kono dhoroner air quality noshto hoye jawar chance ache kina। সো এখানে আপনার কিন্তু আর্কিটেক্টদের বিশেষ করে অনেক বড় ভূমিকা। আমরা when we are going for purchasing a material, client always relying on us যে ওকে আপনি বলেন যে এই ম্যাটেরিয়ালটা ভালো কি খারাপ। Then you have to read the specification. You have to read the specification very carefully যে আপনি যে ম্যাটেরিয়ালটা চুজ করছেন এটার হেলথ হ্যাজার্ড কতটুকু, এটা রিসাইকেল কন্টেন্ট আছে কি নাই, এয়ার কোয়ালিটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই, এবং এটাকে কিভাবে আপনি ব্যবহার করছেন সাইটে। যদি টক্সিক ম্যাটেরিয়াল মানে টক্সিক ম্যাটেরিয়াল ইউজ করাই লাগে, অনেক সময় থাকে যে আমি বাধ্য, কিছু করার নাই, এই ফিনিশিংটা পাইতে হলে আমাকে স্টিলের উপর একটা টক্সিক পেইন্ট দিতেই হচ্ছে, সেটা একটা পেইন্ট দিতেই হচ্ছে যেটা আসলে টক্সিক। সো তখন আপনাকে কিন্তু একটা প্রিকশন মেজার নিতে হবে এবং সাইটকে জানাতে হবে যে আমি যে ম্যাটেরিয়ালটা চুজ করেছি এটা হেলথ হ্যাজার্ড আছে। সো ইউ হ্যাভ টু হ্যাভ প্রিকশন অন সাইট যাতে আমি এই ম্যাটেরিয়াল থেকে কোনো ধরনের আমি বাজে ইম্প্যাক্ট আমার সাইটে যারা কাজ করছে, ইভেন ফর মাইসেলফ অলসো, আমি যেন না ভোগ করি। বিকজ আমি কিন্তু মাসে একবার হলো সাইটে যাচ্ছি, আমার সাইট ইঞ্জিনিয়ার সাইটে যাচ্ছে, আমার ওয়ার্কার সাইটে যাচ্ছে, ক্লায়েন্ট সাইটে যাচ্ছে। ইটস ফর অল অফ আস, ইটস নট অনলি ফর ওয়ার্কার্স। দেন আরেকটা ব্যাপার আমি বলি যে টক্সিক নন টক্সিক ম্যাটেরিয়াল সিলেক্ট করার আরেকটা বড় কারণ হলো যে আপনি যখনই লো ভিওসি ম্যাটেরিয়াল না করে আপনি যদি হায়ার ভিএসসি ম্যাটেরিয়ালে যান, সেক্ষেত্রে আপনি যদি এই ম্যাটেরিয়ালটা যে কোনো একটা ফ্লোর স্ল্যাবের উপরে রাখছেন বা কোনো একটা স্পেসে স্টোর করছেন, ফিউচারে আপনি যখন এন্ড রেজাল্ট পাবেন তখনও কিন্তু সেই যে টক্সিক ব্যাপারটা সেটা বাতাসে থেকে যাবে। আপনার এয়ার কিন্তু আপনি কোনোভাবেই এয়ার ফ্রেশ এয়ার পাবেন না। এরপরে এটা আফটার 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু এটার ইম্প্যাক্ট থেকে যাবে। ওই অফিস স্পেসে বা ওই বাসাটা যে ব্যবহার করবে সে কিন্তু সেইটার ফলটা ভোগ করতে থাকবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল while choosing materials. দেন আমি যদি আসি নাম্বার 3, রিডাকশন এন্ড রিইউজ অফ রিসোর্সেস। এইটা আমাদের দেশে খুবই সহজ করা, বিকজ আমরা দেখি তাদের কিন্তু সাব কন্ট্রাক্টর থাকে, সাব সাপ্লায়ার থাকে, যাদেরকে আমরা স্পেসিফিক্যালি ভাগ করে দিতে পারি। মনে করেন আমার সাইটে যখন প্রথমে একটা পুরনো বিল্ডিং ছিল, সেটা ভেঙে একটা নতুন বিল্ডিং হলো, সেক্ষেত্রে পুরনো বিল্ডিংটার যে দরজা জানালা কাঠের যে ম্যাটেরিয়াল গুলো আমরা পাচ্ছি, এগুলোকে আমরা কিন্তু খুব স্পেসিফিক ওয়েতে একটা ভেন্ডরকে দিতে বলি অ্যাডাপটেশন অর ডিসঅ্যাসেম্বলি প্ল্যান। অবশ্যই ডিসঅ্যাসেম্বলি প্ল্যান থাকতে হবে যে কিভাবে আপনি ডিসঅ্যাসেম্বলি করবেন, এগুলাকে আলাদা করে সরিয়ে রাখা, আলাদা আলাদা ম্যাটেরিয়াল গুলাকে আলাদা আলাদা জায়গায় রাখা, তারপর আলাদা সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দেওয়া। ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক, বিলিভ মি, বিকজ আমি এই কাজগুলা অলরেডি সাইটে আমাদের ক্লায়েন্টদের সাহায্যে আমরা একটু করছি। মডিউলার বিল্ডিং কম্পোনেন্টস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে মডিউলার যদি বিল্ডিং কম্পোনেন্টস আপনি ডিজাইন করেন অর এরকম যদি কিছু পান যেটাকে আপনি ইন্টেরিয়রে রিইউজ করতে পারেন, বা মডিউলার বিল্ডিং কম্পোনেন্টস আপনি নতুন বিল্ডিং এ ডিজাইন করলেন, পরবর্তীতে এটা ফেলে দেওয়ার সময়ও তখন এটা আসলে আরেকটা কাজে মডিউলার হিসেবে আরেকটা কাজে লেগে যেতে পারে। সিলেক্টিং রিউজেবল বিল্ডিং ম্যাটেরিয়াল, এটা তো অফকোর্স একটু আগে বললাম যে রিউজেবল বিল্ডিং ম্যাটেরিয়াল চুজ করতে হবে। কালেক্টিং রিউজেবল ম্যাটেরিয়াল, যেটা বললাম ঠিক সিলেক্টিং এন্ড কালেক্টিং দুটোই দরকার। কালেকশন করতে হবে ওইভাবে আলাদাভাবে। আমি যদি একটা বড় চাঙ্ক অফ জায়গার মধ্যে সবকিছু একটার পর একটা রেখে দিই, তাহলে কিন্তু এটা কখনোই রিউজ বা রিডাকশন অফ রিসোর্সেস করা সম্ভব না। দেন আমি যদি আসি ওয়েস্ট মিনিমাইজেশন, ওয়েস্ট মিনিমাইজেশন ইজ ভেরি বেসিক
ওয়েস্ট মিনিমাইজেশন আমরা খুব ইজিলি করতে পারি, কিন্তু আমরা এটার দিকে নজর দিই না বলে আমাদের যে ভুলগুলো হয় সেটা হলো যে ওয়েস্ট মিনিমাইজেশন আমরা যত করব, যত রিইউজ বাড়াবো এবং ওয়েস্টটাকে কমাবো, তত এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কম হবে। সেক্ষেত্রে যদি বলি মিনিমাইজ ওয়েস্ট করার জন্য ডিজাইনের ক্ষেত্রেও অনেক ধরনের ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে অনেক ধরনের পলিসি থাকতে পারে। সেগ্রিগেট ওয়েস্ট এফিশিয়েন্টলি, অন সাইটে যে ধরনের ওয়েস্টেজ গুলা হচ্ছে সেগুলোকে সেগ্রিগেট করা, আলাদা করে সর্ট আউট করা এবং সেগুলাকে আলাদাভাবে সাপ্লায়ারকে ইয়ে করা। যেমন আপনি যদি গ্লাসের কাজ করতে যান, গ্লাসে কিন্তু আপনার অনেক ধরনের স্টিলের বা গ্লাসের ওয়েস্টেজ হয়। সেক্ষেত্রে আপনি গ্লাস সাপ্লায়ারের সাথে এমন ভাবেই কন্ট্রাক্টটা করবেন যে গ্লাসের যে ধরনের ওয়েস্টেজ গুলো হবে সেগুলো নিয়ে যাবে এবং সেগুলো সে কিন্তু ফেলে দিবে না। বিলিভ মি, আপনি যদি গ্লাসের কন্ট্রাক্টরকে দেন সে কিন্তু সেটা নিয়ে রিইউজই করবে। সো এইভাবে কিন্তু আমরা বাকি ম্যাটেরিয়াল গুলাকেও যত বেশি পারা যায় আমরা ওয়েস্ট মিনিমাইজ করতে পারি। ডিজাইনে তো অফকোর্স, ডিজাইনে যদি আমি আমার যে মডিউল থাকবে ম্যাটেরিয়ালে সেটাকে ফলো করে করি, ওয়েস্টেজ এমনিতেই কমে আসবে। ডিজাইনারেরও একটা বড় দায়িত্ব থাকে। দেন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং অবশ্যই মাস্ট। প্ল্যানিং আপনার কাগজে কলমে থাকতে হবে। আপনার একটা সাইট প্রসেসিং এর কনস্ট্রাকশন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং, কিভাবে কনস্ট্রাকশনের ওয়েস্ট যাবে, কতদিন পর পর যাবে, কোথায় যাবে, কতটুকু আপনি যাচ্ছে, এই ব্যাপারগুলা একটু যদি আপনি চেষ্টা করেন, সাইটে যারা আছেন তারা কিন্তু খুব সহজে আপনার জন্য এটা করে ফেলবে। সো ইটস নট আ বিগ ডিল, ইটস অনলি দ্য পলিসি প্ল্যানিংটা করে দিলে বাকি কাজ এক্সিকিউট করা কিন্তু খুব সহজ। দেন অন সাইট ট্রেনিং, অবশ্যই সাইটে ট্রেনিং লাগবে যে কিভাবে ওয়েস্ট মিনিমাইজেশন করছি আমি, এই টেকনিক গুলা কি, কেন এটা ইম্পর্টেন্ট, কেন এই ব্যাপারগুলোতে আসলে সবাইকে অ্যাজ এ টিম আমাকে ইনভলভ করতে হবে। ইনভলভ যদি আমি না করি, তাহলে আমি যদি উপর থেকে শুধু হুকুম দেই, তাহলে কিন্তু এটা কখনোই হবে না। বিশেষ করে আমরা বাংলাদেশিরা খুবই এরকম অভ্যস্ত যে আচ্ছা স্যার বলছে এজন্য করতেছি, বাট স্যার নাই তখন আমি আর করলাম না, তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট থাকবে না। আমি যদি বরঞ্চ তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে আমার সাথে একই বিশ্বাসে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে দে উইল ওয়ার্ক ফর মি এবং দে উইল ওয়ার্ক অ্যাজ সেন্সিবল অ্যাজ মি। সো এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর মডিউলার বিল্ডিং টেকনিক তো অবশ্যই ওয়েস্ট মিনিমাইজেশনের একটা বড় উপায়। সো এইটা গেল। দেন আমার এটা হলো লাস্ট স্লাইড, যে ইউজ অফ লাইফ সাইকেল কস্ট অ্যানালিসিস। এটা নিয়ে যদি বলতে যাই, আসলে লাইফ সাইকেল কস্ট অ্যানালিসিস আমাদের দেশে একদমই হয় না, বিকজ আমাদের ক্লায়েন্টরা চায় না। ক্লায়েন্ট কিন্তু কখনোই চাবে না। আপনি যখন একটা ডিজাইন করতে যাচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিচ্ছে না যে আপনি বিল্ডিংটা এভাবে ডিজাইন করেন, এভাবে বসান, এভাবে ওরিয়েন্টেশন করেন। অ্যাজ অ্যান আর্কিটেক্ট কিন্তু আমাকে ক্লায়েন্ট কখনো বলে দেয় না, হয়তো কিছু ধারণা দেয় বাট বলে দেয় না। কিন্তু আমি যদি ক্লায়েন্টকে বলি যে এটার পজিটিভ জিনিস এটা, আপনি যদি এটা করেন তাহলে এই পজিটিভ ইস্যুটা পাবেন, অবশ্যই দে উইল লিসেন এন্ড দে উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি। বিকজ হলো এটা আসলে মনিটর ইনভলভমেন্ট আছে এবং উনার একটা, এখন কিন্তু আমাদের ক্লায়েন্টরা অনেক সেন্সিবল। এখন আমাদের ক্লায়েন্টদেরকে যদি একটু আমরা বুঝাই, উনারা কিন্তু এই ব্যাপারগুলোতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না, এটা শুধুমাত্র প্ল্যানিং এর ব্যাপার, কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। যেমন এলসিএ যদি আপনি অ্যানালিসিস করতে যান, আপনি অনলাইনে গিয়ে এলসিএ টুল বলে আপনার এক্সেল ফাইল আছে, যেখানে আপনি খুব ইজিলি আপনার যে কোনো প্রোডাক্টের লাইফ সাইকেল কস্ট অ্যানালিসিস করতে পারেন। এই কস্ট অ্যানালিসিসটা করতে গেলে আমাকে বেসিক্যালি 5টা কস্টের দিকে নজর রাখতে হবে। প্রথমটা হলো ইনিশিয়াল কস্ট, তারপরে আসবে এনার্জি অ্যান্ড ওয়াটার কস্ট, তারপর অপারেশন মেইনটেনেন্স এন্ড রিপেয়ার কস্ট, রিপ্লেসমেন্ট কস্ট এন্ড রেসিডুয়াল ভ্যালু, তারপর নন মনিটারি বেনিফিটস অর কস্ট। সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে সেটাও ফলো করতে পারেন। আপনি যদি একটা প্রোডাক্টের জন্য এলসি অ্যানালিসিসটা করেন, ফর ফিউচারে দেখবেন আপনি যে কোনো প্রোডাক্টের জন্য খুব ইজিলি করতে পারছেন। এবং আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল তো খুব সীমিত, আমরা যেটা করতে পারি যে আমার অফিসের জন্য যদি আমি একবার 5টা কি 6টা বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে এলসিএ কস্ট অ্যানালিসিসটা করে ফেলি, দেন আমি পরবর্তীতে কিন্তু আমাকে এটা ডাবল বার করা লাগছে না। সো আমি কিন্তু খুব ইজিলি এই কস্ট অ্যানালিসিসটা করে আমি যে পরিবেশের উপরে কি প্রভাব ফেলছে না, এবং সেই যে বিল্ডিং ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটা কতটুকু সাস্টেনেবল, এটার একটা নিউমেরিক ধারণা আমি পেয়ে যাচ্ছি। সো এই ইস্যুগুলা মানে বলার আমার মেইন উদ্দেশ্য হলো যে আমি আসলে যেহেতু ট্রেনিং করাই, অনেক সময় দেখা যাচ্ছে আমার প্রফেশনাল যারা সাইটে অনসাইটে কাজ করছে তাদেরকেও ট্রেনিং করাচ্ছি, তারপর ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাইকে। সো আই ওয়ান্ট টু মেক শিওর যে আমাদের যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা আছে এটা আরো সেন্সিবল হোক। বিকজ এটা যদি সেন্সিবল না হয়, আই টেল ইউ 60% অফ আমাদের যে
এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আমরা ফেস করছি, এটার 60% দায়ী কিন্তু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। ইটস হিউজ। যদিও আমরা চোখ বন্ধ করে রাখার মতো করে ডেটা অ্যানালাইসিস ও রিসার্চ করছি না। আমি বলবো আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারদের আরো এগিয়ে আসতে হবে এই সেক্টরটা নিয়ে রিসার্চ করার ব্যাপারে। বিকজ আমি যদি চোখ বন্ধ করে থাকি আর বলি যে না আমার কিছু হচ্ছে না, আমার জন্য কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে কিন্তু ক্ষতি থেমে থাকবে না। ক্ষতি যা হওয়ার আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। তো এখন যদি আমি নেক্সট কোভিড সিচুয়েশনে পরে শুরু করতে যাই, তখন যদি আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি, এই ইস্যুগুলো নিয়ে একটু একটু করে কাজ করা শুরু করি, ইটস নট দ্যাট যে একদিনে আমি আমার ফুল সাইট নিয়ে টোটাল চেঞ্জ করে ফেলবো, ইটস নট পসিবল। বাট আমি যদি একটু একটু করে চেঞ্জ করতে থাকি, আমি যেমন গত 12 আমি অলমোস্ট 12 বছর চলছে আমার, 12 বছর ধরে চেষ্টা করছি আমার কারণে আমার যে সাথে অ্যাসোসিয়েটেড লোকগুলো আছে তারা যদি আমার সাথে কাজ করতে গিয়ে দুইটা জিনিস শিখে নতুন, সে কিন্তু পরবর্তী কনস্ট্রাকশন সাইটে গিয়ে ওটা অ্যাপ্লাই করবে। সো উই ক্যান চেঞ্জ লটস অফ পিপলস লাইফ এন্ড মাইন্ড অলসো। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা বড় ক্যাপাসিটি। আমরা যদি অ্যাজ অ্যান আর্কিটেক্ট চিন্তা করি যে আমরা কি সোসাইটিতে কি দিচ্ছি, আমরা কিন্তু নট অনলি যে আমরা খুব সুন্দর বিল্ডিং দিচ্ছি, আমরা কিন্তু মানুষের লাইফ চেঞ্জিং কিছু কাজ করি, যেটা প্রত্যেক আর্কিটেক্টই করে ছোট 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 আকারে, সবাই কিন্তু করে তার ডিজাইনের মাধ্যমে তার এন্ড ইউজারকে কিছু না কিছু নতুন, কিছু না কিছু ভালো জিনিস দিচ্ছে। তো এখন যদি আমরা একটু স্ক্রুটিনি করি বা একটু ডিটেইলে তাকাই, আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা নিয়ে চিন্তা করি, দেন উই ক্যান সে দ্যাট ওকে কনস্ট্রাকশন এন্ড ডিজাইন এন্ড মেইনটেনেন্স সবকিছু মিলিয়ে আমরা একটা সাস্টেইনেবল সোসাইটি, একটা সাস্টেইনেবল আর্কিটেকচারের দিকে যাব। এবং সাস্টেইনেবিলিটির ইস্যুটা কিন্তু ইটস নট অ্যাবাউট আপনার কোনো পার্সোনাল এজেন্ডা। বিকজ আপনি যদি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনি আপনার বাসাতে আপনার অ্যাপার্টমেন্টে হয়তো একটা বিল্ডিং এ 100টা অ্যাপার্টমেন্ট আছে, 100টা অ্যাপার্টমেন্টে যদি আমি সর্ট আউটটা শুরু করব, আমি লাইট গুলাকে আলাদা ইয়ে করব, কিচেন ওয়েস্টটাকে আলাদা করব, এন্ড কাগজ বা এই ধরনের ওয়েস্টটাকে আলাদা করব, বিভিন্ন সাস্টেইনেবল বিল্ডিং গুলাতে আমরা করি। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে বাচ্চাটা সে কিন্তু এটা শিখছে, সে কিন্তু স্কুলে গিয়ে ওটা তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর আপনার বাসায় যে লোকটা বেড়াতে আসছে সে কিন্তু এটা জানলো যে ও আচ্ছা এটা করলে তো আসলে আমার জন্য ভালো। তো এই যে এইভাবে কিন্তু আপনি ইউ ক্যান put impact on the whole society. So এটা আমাদের জন্য স্টার্ট করার একটা খুবই বড় উপায় হলো যে আমরা যদি নিজের ছোট একটা প্রজেক্ট দিয়ে শুরু করি, অল্প অল্প করে শুরু করি, দেন উই ক্যান চেঞ্জ দ্য সিনারিও। এবং এই সিনারিওটা কিন্তু যেটা আমি মানে লাস্ট আমি যে কথাটা বলতে চাই, যে এই সিনারিওটা কিন্তু চেঞ্জ করা খুব ইম্পর্টেন্ট। বিকজ আই মাইসেলফ যখন I was pregnant, I was always going to sites, I was always working on construction sites and everywhere. So finally, when my child was sick with lung disease and others, I myself felt that okay, I am somehow responsible for her health issues. So it's impacting on everyone. So if you want to change your society, if you want to change the techniques, change the architecture, you have to start from the scratch. Not only for design only, you have to understand the construction society, construction industry, and the people associated with this. And এটার আসলে একটা বড় প্রভাব আসবে যদি আমরা সবাই মিলে একটু 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 করে এই ইস্যুটা নিয়ে কাজ শুরু করি। সো আমি খুব বেশি কথা বাড়াবো না, আমার মনে হয় যে আমার কথা বলা এতটুকুই ছিল। এরপরে কোশ্চেন অ্যান্সার সেশন হলে আমি আরো অ্যাড করব। Thank you, Nazli, for your wonderful presentation.